হচ্ছে আমার নাম। তিতিক্ষা, হ্যাঁ। ক্যা বাত। তা মেঘ না তিতিক্ষা, এই কোনটা তোমার পছন্দ এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমি তিতিক্ষা হয়ে এসেছি, তো তিতিক্ষাটাই বেশি পছন্দ। আর আমি জানি তোমরা মেঘকে বেশি ভালোবাসো, তাই তোমাদের জন্য মেঘটাই থাকুক। আচ্ছা চলো, তো এই মেঘের কি গর্জন, মানে গান টান শুনতে হবে এবার একটু। ডায়লগ ডায়লগ চলবে না? সিরিয়ালের ডায়লগ টায়লগ হবে তো একটু একটু? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে কোনটা আগে শুনবো এটা দেখি, তিতিক্ষাই বলবে। আগে ডায়লগটা দিয়েই শুরু করি। হ্যাঁ ঠিক আছে। তো তোমরা যেটা জানো, বরাবরই আমার যে বর নীল খুবই জ্বালাতন করে আমাকে। ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ, এটা সেটা ঝামেলা ঝাঁটি লেগেই থাকে। এখন তো আমি বাড়ি ছেড়েও চলে এসেছি, জানো তো সবাই। তো ডিভোর্সও হবে সামনে। তো প্রথমেই যেটা, এখন তো আমি হসপিটালে, তো সুস্থ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, কিন্তু সিরিয়ালে হসপিটালে আছি। তো ঝামেলার সময় যেটা আমি বরাবরই নীলকে বলে থাকি, সেটা দেখো নীল, এভাবে যদি তুমি সবসময় সন্দেহ করতে থাকো তাহলে কিন্তু সংসার টিকবে না। একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সম্মান বিশ্বাসের ভিত্তিতে। সেটা যদি তুমি আমায় না করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কি করে থাকবো? তুমি প্রথমে বিশ্বাস করলে যে আমি নাকি ঠাম্মিকে ভুল ওষুধ খাইয়েছি, তারপরে তুমি এটাও বিশ্বাস করলে যে আমি নাকি পাসপোর্ট হারিয়ে ফেলেছি। তোমার কি সত্যিই মনে হয় যে আমি এতটা কেয়ারলেস? না নিশ্চয়ই। তাহলে তুমি প্রথমে লোকের কথা শুনে কেন আমায় অবিশ্বাস করো? দেখো নীল, এভাবে কিন্তু সংসার টিকবে না। তোমাকে কিন্তু আমায় ট্রাস্ট করতে হবে, কারণ বিশ্বাসটাই সব আর সম্মানটাই সব। তো তোমাদেরও তাই মনে হয় তো যে সম্মান করা উচিত একটা সম্পর্কে, তাই তো? আর বিশেষ করে আমি মেয়েদের বলছি যে আত্মসম্মান না থাকলে কিন্তু সেটা যেই সম্পর্কেই হোক সেখানে থাকা উচিত না। যেমন মেঘও থাকেনি, তাই আমি বলছি না তোমরা ডিভোর্স করে নাও, বাবা ভুল বুঝবে না কিন্তু আমাকে। বাট আমি বলছি যে যদি কোথাও আত্মসম্মান মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, সেখানে থাকা উচিত নয়। আমি মেয়েদেরই বললাম এটা। একদমই, আত্মসম্মান খুব প্রয়োজন। আর তারই সাথে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই নৃত্যশিল্পী, আমি দেখেছি নৃত্যের অনেক পুরস্কার ঝুলিতে আছে, এবং সেই নৃত্যশিল্পী থেকে জি বাংলার মতো পর্দায় পৌঁছানো বা এই যে জার্নি, এটা তো খুব একটা সহজ নয় আমার মনে হয়। আমার মনে হয় না, এটা সবাই জানে। তো সেই কিভাবে, এই পথটা কিভাবে পৌঁছালো, মানে পৌঁছানো এবং পৌঁছানোর পরের কি অভিজ্ঞতা? মানে এখন আমার মনে হয় ড্রয়িং রুমে, সবার ড্রয়িং রুমে পৌঁছে গেছে এত ভালোবাসা মানুষের। তো অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতাটা যদি বলি যে প্রথম দিকে ওটা একটু কঠিন লাগতো, বাট এখন মনে হয় যে ওয়ার্থ ইট। মানে আমি যতটুকু যা খেটেছি লাইফে, আমি পুরোপুরি তার ফলটা ফেরত পাচ্ছি। বলে না সবার কা ফল মিঠা হতে হয়, তো এই যে মিঠা লোকজন দাঁড়িয়ে আছে আমার সামনে, তো তোমরাই আমার সেই পাওনা। আর যদি বলি যে জার্নিটা কী ছিল, সেটা বলে রাখি। আমি প্রথমে ডান্সারই ছিলাম। তো যে কোনো রিয়ালিটি শো হয়, যেমন ধরো জি বাংলাতেই বলি সারেগামাপা বা ডান্স বাংলা ডান্স বা দিদি নাম্বার ওয়ান, তোমরা হয়তো কয়েকজন জানো, আমি বলেছিলাম এটা দিদি নাম্বার ওয়ানে। তো ওখানে আমি যারা আর্টিস্ট থাকতো তাদের পেছনে যারা ব্যাকআপ ডান্সার হয়, সেখানে আমি ডান্স করতাম। তো সেখান থেকেই আমার আস্তে আস্তে লোকজনের সঙ্গে পরিচয় হয়, তারপর আমি অডিশন দেওয়া শুরু করি। সেখান থেকে আমার প্রথম কল আসে সিরিয়ালে। আমার প্রথম সিরিয়াল কি তোমরা কি কেউ জানো? জানো না? প্রথম সিরিয়াল আমি করতাম কালার্স বাংলায়, সেটা ছিল দত্তায়ন বৌমা। তোমরা না জানার কথা, এটা দেখেছো? দেখোনি? আচ্ছা, না দেখাটাই স্বাভাবিক। তো এই আর কি। তো এখন যাদের সাথে আগে আমি মানে ডান্স স্টেজ শেয়ার করতাম, মানে আমি যাদের পেছনে ডান্স করতাম, এখন আমি তাদের সাথে মেকআপ রুম শেয়ার করি বলতে পারো। ক্যা বাত। মানে এই সফলতার সিঁড়িটা অনেক কষ্টে কষ্টে উতরে উতরে এখন এই জায়গায়, তাই তো? তো এখন এত মানুষের ভালোবাসা, এত মানুষ ভালোবাসা দেয়, রোজ দেখি। আর বাবা মায়ের কি অভিজ্ঞতা? মানে বাবা মা তো তখন সেই জার্নিটাও দেখেছে যখন স্টেজে বা ওই সমস্ত রিয়ালিটি শোয়ে ব্যাকআপ ডান্সার হিসেবে ছিল, আর এখন টিভির পর্দায় বাবাও দেখে। তো বাবা মার কি অভিজ্ঞতা, কি বলেন? আমার বাবা কি বলবো, মানে ঠিক তোমাদের মতনই এক্সাইটেড হয়ে থাকে সব সময়।
যতদিনই টেলিকাস্ট হোক না কেন, যত জায়গায় আমাকে দেখাক না কেন, বাবা প্রত্যেকবার সেই সেম এক্সাইটমেন্ট নিয়েই দেখে যে আচ্ছা আচ্ছা মেয়েকে দেখাচ্ছে। তো ওটা একটা অন্যরকম ফিলিং, দারুণ। প্রাউড মোমেন্ট বলতে। একদম একদম একদম। তাহলে এবার কি একটা গান শুনবো নাকি আরেকটা নাচ দেখবো, কোনটা? একটা গান হতে পারে, হ্যাঁ, বাট হ্যাঁ। আমি বলে রাখছি আমি কিন্তু খুব খারাপ গান করি। আমি কিন্তু মেঘের মতো ভালো গান করতে পারি না, তো আমার কিছু করার নেই। কান থেকে রক্ত বেরোলে সরি বলে দিচ্ছি আগে থেকে। একদমই একদমই। নায়িকা, গায়িকা নন, শুধু সেইভাবে নায়িকা হিসাবে আমরা গানটাকে অ্যাকসেপ্ট করব। তো দেখা যাক, আমি আরেকটা গান শুনবো এবার, তারপর নাচও তো দেখবো। ঠিক আছে, Done. একটা গান। বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা 2023-এর আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন এই মঞ্চে, এই রঙিন মঞ্চে আপনাদের সেই বহু প্রতীক্ষিত, আপনাদের ঘরের সেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুলের মেঘ, তিতিক্ষা। তিতিক্ষা আছে আমাদের সঙ্গে, তিতিক্ষার একটা গান শুনবো আমরা এবার। এবং তার সাথে মাও মাও একসাথে ধরবে। হ্যাঁ, এই সুন্দর মুহূর্ত, সাজানো গোছানো এই মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠুক। আমরা পেয়েছি আমাদের মধ্যে সেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলের মেঘকে আমরা সম্বর্ধিত করলাম। তারই সঙ্গে সঙ্গে আমরা মেঘের কাছ থেকে গানও শুনবো। কল্যাণদাও আসবে। আমরা একসাথে দুজন শিল্পীকে এই মঞ্চে পেয়েছি, আসুন। প্রশ্ন করব, এভাবে বলবো না। তো আমরা এই সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে সেই ইচ্ছে পুতুলে মেঘকে পেয়েছি আমরা, তিতিক্ষা। এই কিছু প্রশ্ন, বুঝলেন তো, লজ্জা পাচ্ছে সবাই এখন এখানে, কিন্তু আমাকে এখানেই আছে তারা, আমাকে তারা ওই ইনস্টাগ্রামে, ফেসবুকে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো ওই তোমার পোস্টারটা দেখেছে, তুমি সেটা শেয়ারও করেছিলে, তো সেই পোস্টারে কমেন্ট মানে পিন করে আমাকে পার্সোনালি মেসেজ করে বলছে, দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, তুমি কোথায় থাকো? এটা সহজ প্রশ্ন, তুমি কোথায় থাকো? আমি থাকি টলিগঞ্জ, তো টলিগঞ্জ নেতাজি নগর বলে একটা জায়গা আছে সেখানে। এরপর আর বেশি বলা যাবে না, তাহলে বাড়ির সামনে টামনে চলে যেতে পারে। হ্যাঁ, তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, মেঘ তো একেবারে সুন্দর, তিতিক্ষাও একেবারে সুন্দর। আর দ্বিতীয় প্রশ্ন এটা, হ্যাঁ সরে দাঁড়াই, মেঘ কি সিঙ্গেল নাকি নীলের মতো তিতিক্ষারও কেউ আছে? মেঘ তো সিঙ্গেল না, মেঘ তো ম্যারিড। ও, আমার প্রশ্নটা ভুলে গেছে, তিতিক্ষা কি সিঙ্গেল? তুমি বললে দুটো প্রশ্ন, আমি দুটো উত্তর দিই, যা, তাই তো? ধরা পড়ে গেলাম। একটা এক্সট্রা উত্তর তো হবে না, দুটো প্রশ্ন বলা হয়েছে, দুটো উত্তর দিয়ে দিচ্ছি ব্যাস। যা, তাহলে এই উত্তরটা ডিউ। হ্যাঁ, হ্যাঁ, তাই হোক। ঠিক আছে, তাই হোক। আমরা এবার কি শুনবো? নাচ দেখবো কি আর একটা? নাচে যাবো, যাক তাহলে একটা, কারণ নাচটা তুমি খুব দারুণ করো আমি জানি। তো যাই হোক, আর একটা নাচ দেখবো আমরা, তিতিক্ষা, আমাদের মেঘ। এই বাত আমরা নাচ দেখলাম, গানও শুনলাম, ডায়লগও শুনলাম, তবে এবার আরেকটা ডায়লগ আমরা শুনবো, আরেকটা ডায়লগ শুনবো। আর তার আগে আরেকটি ঘোষণা রাখি, আগামীকাল এই সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা 2023-এর তৃতীয় দিন। আর তৃতীয় দিন আগামীকাল কে আসছে কে জানে? কেউ জানে না, আমিও জানতাম না, এক্ষুনি আমার কাছে গুড নিউজটা এলো। মেঘ না তিতিক্ষা, কোন নামটা পছন্দ বেশি?
আপাতত মেঘটাই থাকুক, সবাই এটাই চেনে। এটাতেই সবাই চেনে। কে বাত। তো আরেকটা আমরা ডায়লগ শুনবো, সিরিয়ালের একটা ডায়লগ আমরা যাব, আর তারপর আরেকটা নাচ না গান কোনটা? নাচ। নাচ, হ্যাঁ আমি জানি নাচটাই বেশি কমফোর্টেবল। তো ঠিক আছে, আরেকটা ডায়লগ আমরা শুনে নিই। হ্যাঁ ছবি তুলবো, আরেকটা ডায়লগ শুনি আগে। ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবে। ডায়লগ। আচ্ছা, আরেকটা কথা বলো তো, তোমাদের আমাকে ছাড়া ইচ্ছে পুতুলে আর কাকে বেশি ভালো লাগে? আমাকে ছাড়া শুধু আমাকেই ভালো লাগে? অনেকে একটু শুনেছি আমার বাপিকেও খুব ভালো লাগে। ভালো লাগে তো। তো বাপির সঙ্গে আমার সম্পর্কটা যেমন সবার পছন্দ, পার্সোনালি আমারও খুব পছন্দ মেঘ আর বাপির যে সম্পর্কটা। তো বাপির সাথে কিছু কথোপকথন আমি শেয়ার করতে পারি। সেটা হলো, প্রায় বাপি আমাকে অনেক কথা বলে। তো আমার যখন কষ্ট হয়, আমার একটাই সেফ প্লেস মেঘের, যেটা হলো তার বাপি। আমারও তাই, মেঘেরও তাই। তো মেঘ খুব কষ্ট পেলে একটা কথা মাঝে সাঝেই বলে থাকে যে, বাপি সবসময় আমার সাথে এরকম কেন হয় বলো তো? আমি জানি আমি চুপচাপ, আমি গান পড়াশোনা ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমি তো খারাপ মানুষ নই। তাহলে সবসময় এত খারাপ জিনিস আমার সাথেই কেন হয়? নীল এত ভুল বোঝে, দিদিভাই সবসময় ভাবে যে আমি নাকি দিদিভাইয়ের কম্পিটিশন। আচ্ছা বলো, আমি তো দিদিভাইকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে দিদিভাই তুই ভুল বুঝছিস, আমি তোকে ওরকম চোখে দেখি না। কিন্তু দিদিভাই বুঝতে চায় না। মাকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু মাও আমাকে বুঝতে চায় না। মা সবসময় আমাকে অবহেলা করে। মা আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসে, সেটা আমি জানি। কিন্তু আমি তো দিদিভাইয়ের খারাপ চাই না, না আমি দিদিভাইকে নিজের কম্পিটিশন ভাবি। তাহলে মা আমাকে কেন ভুল বোঝে? আর কখনো যদি তুমিও আমাকে ভুল বোঝো বাপি, আমার গোটা পৃথিবীটা উল্টে যাবে। আমার কাছে আর কিছু থাকবে না তখন। আমার মনে হবে আমি একজন জ্যান্ত লাশ। তাই তুমি প্লিজ আমাকে কোনোদিনও ভুল বুঝো না বাপি, কারণ তুমিই আমার সব। একবার হাততালি হবে সবাই। কে বাত। এই মা বাবা আর মেয়ের সম্পর্ক থাকুক সব সময়। আর তারই সঙ্গে আমরা এবার আরেকটি নাচ হবে, নিশ্চয়ই হবে। তো সেই নাচ হওয়ার আগে ছবি তুলবে একটাই ছবি, কিন্তু ঠিক আছে, একটাই ছবি। এখান থেকে একটাই ফোন সেলফি তুলে দেবে, মেঘ সেলফি তুলে দেবে ওদের আবদার মেটানোর জন্য। আমরা মেঘকে পেয়েছি আমাদের মধ্যে, একেবারে মিষ্টি সেই তিতিক্ষা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই সংস্কৃতি স্বাস্থ্য মেলার আজ দ্বিতীয় দিন। আসুন আমরা আরেকটি নাচ দেখব। হ্যাঁ ঠিক, পড়ে গেলে আবার সমস্যা, ওদিকে নীল অপেক্ষা করছে, বুঝলি তো। আর বেশি কিছু বলিস না, আবার নীল কিন্তু খুব পসেসিভ। হ্যাঁ মানে একেবারে ঠ্যাঙিয়ে ঠেঙিয়েও দিতে পারে, তাই তো? হ্যাঁ, জিষ্ণুর সাথে তো মারপিটও করেছে। হ্যাঁ বুঝতে পারছিস তো অবস্থাটা। হ্যাঁ হ্যাঁ ফটো, হ্যাঁ ওখান থেকে তুলে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমরা এবার আরেকটা নাচ দেখব। আরেকটা নাচ আমরা দেখে নিই আমাদের মধ্যে। সবাই মিলে একবার টাটা হবে বসিরহাট, সবাই মিলে আমরা তিতিক্ষাকে আবার কাল থেকে ঠিক সন্ধ্যে 6টায় দেখব সেই জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুলে। ঠিক আছে, তো এবার আরেকবার সবাই মিলে একটা কোনো কিছু তোমার বলার থাকলে শেষের বেলায় একেবারে। অনেক ঠান্ডা পড়েছে, তো যেটা দেখতে পাচ্ছি তোমাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, খুবই স্বাভাবিক। আমিও এখন বাড়ি গিয়ে জাস্ট ঘুমাবো, কারণ কালকে আমার শুটিং যেটা বললো। তো সবাইকে থ্যাংক ইউ এতটা ওয়েট করার জন্য, আমার জন্য। জানি তোমরা সন্ধ্যে থেকে ওয়েট করছো। থ্যাংক ইউ, এভাবেই ভালোবাসো যাতে নতুন নতুন চরিত্রে আমাদের দেখতে পাও। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য। আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে, আরো আরো অনেক অনেক নতুন নতুন সিরিয়ালে আমরা দেখব সবাই মিলে। তো আমরা শেষ করব, আমরা তিতিক্ষাকে এবার টাটা বাই বাই বলবো। অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, ধন্যবাদ এই মেলা কমিটির পক্ষ থেকে, এবং আরো সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অনুরোধ, সবাই সন্ধ্যে 6টায়
দেখবেন সেই জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুল। আমরা কল্যাণদার